কাহিনীর শুরু হয় একটি নির্জন খনির এলাকা থেকে, যেখানে শ্রমিকরা দিন রাত খনন কাজ চালিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের মনিটরে একটি অদ্ভুত তেজস্ক্রিয় সংকেত জ্বলে ওঠে। শুরুতে সবাই খুশি হয়ে যায়, মনে হয় যেন তারা জীবনের সবচেয়ে বড় ইউরেনিয়াম খনির সন্ধান পেয়ে গেছে। কিন্তু খনন কাজ যত গভীর হতে থাকে, সেখানে অন্য কিছুই সামনে আসতে শুরু করে। একটি বিশাল গর্ত এবং তার ভেতরে এমন একটি জায়গা যা দেখা মাত্রই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই রহস্য অনুসন্ধানের জন্য মোনার্ক নামের একটি অতি গোপনীয় বৈজ্ঞানিক দলকে ডাকা হয়। সেই দলে সবার আগে থাকেন ডক্টর ইশিরো সেরিজাওয়া এবং তার সহকর্মী ডক্টর ভিভিয়েন। যখন এই বিজ্ঞানীরা গর্তের ভেতরে নামেন, তখন তাদের সামনে যা আসে তা দেখে তাদের মাথা ঘুরে যায়। সেখানে পড়েছিল হাজার বছর পুরনো এক বিশাল প্রাণীর কঙ্কাল। শুধু তার হাড়গুলো দেখেই বোঝা যাচ্ছিল যে এটি কোনো সাধারণ প্রাণী ছিল না, এটি অন্য কিছু এবং অত্যন্ত ভয়ঙ্কর কিছু। এরপর তাদের নজর পড়ে দুটি অদ্ভুত ও বিশাল আকারের ডিমের ওপর। একটি ডিম আগেই ফেটে গিয়েছিল এবং সেই ফাটা ডিম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটি সরাসরি সমুদ্রের দিকে গেছে বলে মনে হচ্ছিল। এর অর্থ হলো, সেই ডিম থেকে যা কিছু বেরিয়েছিল তা এখন সমুদ্রের গভীরে কোথাও লুকিয়ে আছে। দ্বিতীয় ডিমটি এখনও সেখানেই রয়েছে, একেবারেই শান্ত। ভেতরে কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, কিন্তু তবুও মনে হচ্ছে যেন তার ভেতরে কিছু লুকিয়ে আছে, এমন কিছু যা যে কোনো সময় জেগে উঠতে পারে। কাহিনী এবার মোড় নেয় জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। এখানে জো ব্রোডি নামের একটি ইঞ্জিনিয়ার কাজ করেন। তিনি তার সহকর্মীকে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তিনি এই প্ল্যান্টটি আর এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন না, কারণ ভেতর থেকে কিছু অদ্ভুত নড়াচড়া হচ্ছে যা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। কিন্তু কেউ তার কথাকে গুরুত্ব দেয় না। তাই জো নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি সত্যটা খুঁজে বের করবেন। তার স্ত্রী স্যান্ড্রাও একই প্ল্যান্টে কাজ করেন। দুজনে মিলে প্ল্যান্টের বেসমেন্টে নেমে যান সেই অদ্ভুত নড়াচড়ার আসল কারণ জানার জন্য। তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে আগামী কয়েক মুহূর্তে তাদের সাথে কি ঘটতে চলেছে। তখনই হঠাৎ পুরো প্ল্যান্টটি কেঁপে ওঠে, যেন কোনো ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। চারদিকে তীব্র কম্পন শুরু হয় এবং সবকিছু নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। জো দ্রুত তার স্ত্রী স্যান্ড্রার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং চিৎকার করে বলেন, যত দ্রুত সম্ভব বাইরে চলে যাও। যদি বেসমেন্টে জমা হওয়া রেডিয়েশন বাইরে চলে আসে, তবে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। রেডিয়েশন দ্রুত বাড়ছিল। জো নিজে দৌড়ে বেসমেন্টের এন্ট্রি গেটে পৌঁছায় এবং স্যান্ড্রার জন্য অপেক্ষা করতে থাকে। ভেতরে তার স্ত্রী এবং বাকি কর্মীরা প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু রেডিয়েশন এত দ্রুত ছড়াচ্ছিল যে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। অবশেষে এমন একটি সময় আসে যখন জোর কাছে আর কোনো উপায় থাকে না। সে যদি গেট খোলা রাখে, তবে সেই বিপজ্জনক রেডিয়েশন বাইরে এসে পুরো শহরকে ধ্বংস করে দেবে। ভারাক্রান্ত হৃদয়ে, চোখে জল নিয়ে সে বাধ্য হয়ে গেট বন্ধ করে দেয়। তার স্ত্রী স্যান্ড্রা এবং বাকি লোকেরা ভেতরেই আটকে পড়ে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পুরো নিউক্লিয়ার প্ল্যান্টটি ধ্বংস হয়ে যায়। এই সমস্ত ধ্বংসলীলা তাদের ছোট ছেলে ফোর্ড নিজের স্কুলের ছাদ থেকে দাঁড়িয়ে দেখছিল। তার চোখের সামনেই তার মায়ের মৃত্যু হয়, আর সেদিন থেকেই সে তার বাবা জো ব্রডিকে এই দুর্ঘটনার জন্য দায়ী মনে করতে থাকে। কারণ তার মনে হয়েছিল, তার বাবা যদি গেট বন্ধ না করতেন, তবে হয়তো তার মা আজও বেঁচে থাকতেন। 15 বছর কেটে যায়। ফোর্ড এখন বড় হয়ে গেছে। সে আমেরিকান নেভিতে কাজ করছে। ছুটিতে সে নিজের বাড়িতে এসেছে, যেখানে তার একটি ছোট্ট সুফি পরিবার রয়েছে, তার প্রিয় স্ত্রী এলি এবং তাদের ছোট্ট ছেলে স্যাম। তখনই হঠাৎ তাদের কাছে একটি ফোন আসে। জানানো হয় যে জাপানের একটি নিষিদ্ধ এলাকায় ঢোকার অপরাধে তার বাবা জো ব্রডিকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তো ফোর্ড সেখানে যেতে পরিষ্কার মানা করে দেয়। তার চোখে তার বাবা এখনও তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু তার স্ত্রী এলি তাকে বোঝায়, উনি তোমার বাবা এবং এই মুহূর্তে ওনার তোমাকে প্রয়োজন। এলির কথা শুনে ফোর্ডের কাছে আর কোনো অজুহাত থাকে না। বাধ্য হয়ে সে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে তার বাবা জোকে কারাগার থেকে মুক্ত করে। জেল থেকে বের হওয়া মাত্রই জো তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে, বাবা, 15 বছর আগে যা কিছু ঘটেছিল তা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। সেখানে খুব অদ্ভুত কিছু ঘটেছিল যা আমি এতগুলো বছর ধরে বোঝার চেষ্টা করছি। কিন্তু তার কাছে কোনো জোরালো প্রমাণ ছিল না, তাই কেউ তার কথা বিশ্বাস করত না। জো আরও বলে, সব প্রমাণ আমার পুরনো বাড়িতে আছে। আমি সব কিছু ফ্লপি ডিস্কে সেভ করে রেখেছি। ফোর্ডের কাছে এই সমস্ত কথা এখনও সম্পূর্ণ মিথ্যা এবং পুরনো বানিয়ে বলা কাহিনীর মতো মনে হচ্ছিল।